উত্তাল রাজধানীর শাহবাগ। শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন রাজনৈতিক দল। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির ঘোষণার পরে শাহবাগে তুলপাড় পরিস্থিতি চলছে এবং আজ শুক্রবার কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। এদিকে আজ শুক্রবার সকাল থেকেই শাহবাগ উত্তাল। রাষ্ট্রপতির ঘোষণায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাজপথে নামে ধ্বংসলীলা করছে। ডক্টর ইউনূসের উপর তারা সরাসরি আক্রমণ করে, সেনাবাহিনীও অ্যাকশনে আছে। এসব হচ্ছে শেখ হাসিনার মাস্টার প্ল্যান অনুযায়ী। ইউনূস ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, এমনকি শেখ হাসিনাও ফিরতে পারবেন না। কথায় আছে রাজার দলের রাজকীয় কারবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ উৎসাহে দল গঠনের পরপরই কিংস পার্টির খ্যাতি অর্জন করে ফেলেছে এনসিপি। সরকারে না থেকেও সরকারি ক্ষমতা উপভোগ করছেন নেতারা। আরেকটি সরকার দায়িত্ব পালন করছে এখনো, সেটা 14তম মাস চলছে। এই 14তম মাসে এসে চুলচিরা হিসাব হচ্ছে আগামী গত সরকারের যে অবস্থা ছিল, বর্তমান সরকারের অবস্থা কি। মাল্টি ডাইমেনশনাল মেথডে পুরো রাজনীতি নিয়ন্ত্রণে নিচ্ছে জামাত ইসলামী। বিএনপির জন্য কোনো স্পেস থাকছে না। বিএনপি এমনি এতিম, গরিব, মিসকিন। ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ইউনূস জামাত জোট সরকার সরাসরি রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে এবং সেই রাষ্ট্রবিরোধী অবস্থানটি সংবিধান বিরুদ্ধ। ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের উপর কি পরিমাণ স্টিমুলার চালিয়েছে, কি পরিমাণ দমন নিপীড়ন করেছে, আমরা সকলেই অবগত আছি। হ্যাঁ, আওয়ামী লীগের উপর অনেক অত্যাচার এবং নিপীড়ন হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যে প্রতিশোধ নেওয়া শুরু করে এবং আজ শুক্রবার রাষ্ট্রপতির একটা বক্তব্যকে কেন্দ্র করে তারা লক্ষ লক্ষ কর্মী এক হয়ে রাজপথে নামে। দর্শক শ্রোতা, শাহবাগে ইতিমধ্যে ধ্বংসলীলা চলছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকের বুকে কাঁপুনি শুরু হয়েছে। ডক্টর ইউনূস আরও যারা রয়েছে। দর্শক শ্রোতা, আরেকটা বিষয় জানেন যে এনসিপির যে বর্তমান নেতাকর্মী রয়েছে বা এনসিপি দলের মধ্যে তারা যে মার্কাটা বা যে প্রতীক চেয়েছিল সেই প্রতীকটা দেওয়া হয় নাই, তাদেরকে থালাবাটি দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু তারাও অ্যাকশনে আছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ হচ্ছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং দেশের রাজনীতির সর্বশেষ আপডেটগুলো দেখতে পারবেন। কথায় আছে রাজার দলের রাজকীয় কারবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ উৎসাহে দল গঠনের পরপরই কিংস পার্টির খ্যাতি অর্জন করে ফেলেছে এনসিপি। সরকারে না থেকেও সরকারি ক্ষমতা উপভোগ করছেন নেতারা। সরকারি কর্মকর্তাদের বদলি, পদোন্নতি হচ্ছে তাদের ইচ্ছায়। চলছে নির্বিঘ্নে চাঁদাবাজি। কেউ গ্রেপ্তার হলে থানায় গিয়ে ছাড়িয়ে আনছেন নেতারা। নিজেদের নির্বাচনী এলাকায় যাচ্ছে সর্বোচ্চ সরকারি বরাদ্দ। তবে এসবের মধ্যেও দল গঠনের 7 মাসে ঠিক জমে উঠছে না এনসিপি। উল্টো দল ছেড়ে যাওয়ার খবর আসছে নিয়মিত। তবে সেটা ঘটছে সংগঠনের মাঝারি বা নিজের সারিতে। উপরের দিকে নেতারা আছেন পহল তবিয়াতে। গত জুলাইয়ে তারা গোপালগঞ্জে সেনা এপিসিতে চড়ে রীতিমতো তাক লাগিয়ে দেন দেশবাসীকে। এরপর দেশের আরো কয়েকটি জায়গায় কড়া সেনা পাহারায় হয় সমাবেশ। এবার বিদেশেও তাদের গানমান পাহারায় ঘোরাফেরা করার খবর এসেছে। সব মিলিয়ে সরকারের না থেকেও মন্ত্রী এমপিদের চেয়ে বেশি নিরাপত্তা পাওয়ার রেকর্ড করেছেন কিংস পার্টির তরুণ তুর্কিরা। প্রশ্ন উঠেছে, যে দলটির বেশিরভাগ নেতা মাত্র 14 মাস আগে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের কেন বেহুলার বাসরঘর বানিয়ে জীবন কাটাতে হচ্ছে? দেশে বিদেশে নিরাপত্তার চাদর মুড়িয়ে কতদিনই বা কাটবে তাদের? আবার এতদিন ধরে নিয়মিত সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছিলেন এনসিপি নেতারা। এবার তাদেরকেই সাংবাদিকেরা বয়কট করেছেন। এর পরিণতি বা কি হতে যাচ্ছে? বিস্তারিত জানতে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 7 মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে 28শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করা দলটির পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন কারো অজানা নয়। প্রধান উপদেষ্টা নিজেও উৎসাহ দেওয়ার বিষয়টি নিয়ে লুকোচুরি করেননি। জানুয়ারির শেষ দিকে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমসে তিনি আগাম ঘোষণাও দেন। নিয়োগকর্তার ছাত্রদের প্রসঙ্গ তুলে বলেন, তাদের কোনো সুযোগ নেই, এমনকি সংসদে তাদের একটিও আসন থাকবে না। কেন? কারণ কেউ তাদেরকে চেনে না। সেই অচেনা নেতাদের একটি দল গঠনের জন্য সর্বোচ্চ সরকারি সুবিধা তিনি দিয়েছিলেন। এর 1 মাসের মধ্যে আসে এনসিপি গঠনের ঘোষণা। দলটির সঙ্গে অন্তর্বর্তী সরকারের গভীর সম্পর্ক কখনোই গোপন থাকেনি, বরং বিভিন্ন সময় তাদের সহযোগিতায় যমুনা এবং শাহবাগে মঞ্চস্থ হয় নানা নাটক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বিভিন্ন ইস্যুতে হাতে হাত রেখে চলছে সরকার ও এনসিপি। সচিবালয় সহ সরকারি গুরুত্বপূর্ণ সব জায়গায় দলটির নেতাদের দাপট শুরু থেকেই প্রকাশ্য। এমনকি চাঁদাবাজিতে জড়ানো নেতাকর্মীদের ছাড়াতে থানায় ছুটতে দেখা যায় শীর্ষ নেতাদের। এমন অবস্থায় কিংস পার্টির পরিচিতি পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি দলটির। তবে এই পরিচিতি দলের নেতাদের সরকারে প্রভাব বাড়ালেও মাঠের অর্জন বলতে গেলে শূন্য।
মাত্র 7 মাসই একটি নাম সর্বস্ব দলে পরিণত হয়েছে ডক্টর ইউনূসের স্বপ্নের বাতিঘর। সবশেষ জাকসুর মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হয়েছে তাদের ভরাডুবি। জনবিচ্ছিন্নতার গভীরে পৌঁছালেও নেতাদের প্রভাবের কোনো শেষ নেই। দর্শক, সত্যি কি আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো বেল নেই? আওয়ামী লীগের খাওয়া শেষ? আওয়ামী লীগের সমস্ত স্বপ্ন শেষ? এভাবেই কি বাংলাদেশের জনগণ ভাবতে শুরু করেছে? এবং এই ভাবনাটার প্রতিফলন আগামী নির্বাচনে কিংবা আগামী সময়গুলোতে আমরা দেখব। সেই প্রশ্নগুলো সামনে এসেছে। কিভাবে প্রশ্নগুলো সামনে আসলো? আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি আমেরিকায় অবস্থানকালে সর্বশেষ দিনে আমেরিকার একটি অনলাইন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগ সম্পর্কে বেশ অস্বস্তিকর কিছু মন্তব্য করেছেন। সাথে প্রফেসর ইউনূস সম্পর্কে অসাধারণ কিছু পজিটিভ মন্তব্য করেছেন। সেখানেও হয়তো একটা বিতর্ক তৈরি হতে পারে, বিতর্ক তৈরি হওয়ার অপশন রয়েছে। সেই সাথে তিনি এই মন্তব্যও করেছেন যে প্রফেসর ইউনূস আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথা সাক্ষাৎকারে বলেননি। আদতে কি হয়েছিল, তিনি কি বলতে চাইলেন, আওয়ামী লীগ সম্পর্কে তার ভাষ্য কি, প্রফেসর ইউনূসের সম্পর্কে তার ভাষ্য কি, সেটা জেনে নিলে হয়তো আমরা এখানে একটা নতুন তথ্য পেতে পারি, নতুন তথ্য ভান্ডার তৈরি করতে পারি। কি বললেন শফিকুল আলম, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিও। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি বিদেশি সংবাদ সংস্থায় চাকরি করতেন এবং যে সময় গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো, শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, এই খবরটা প্রথম তিনি গণমাধ্যমে তুলে আনেন। তিনি প্রথম এই খবরটা বাংলাদেশ সহ সারা পৃথিবীকে জানান। সেই ক্ষেত্রে তার একটা বিশাল ক্রেডিট যে তার ওই পরিমাণ সোর্স গণভবন এবং শেখ হাসিনা সংশ্লিষ্টদের জায়গায় ছিল, যে সোর্সের মাধ্যমে তিনি সর্বপ্রথম নিশ্চিত হন যে শেখ হাসিনা দেশ ছাড়ছেন। শফিকুল আলম আমেরিকায় টাইম টেলিভিশনের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি সরাসরি আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্যটা করেছেন, সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যথেষ্ট অপমানজনক, বিব্রতকর এবং প্রচন্ড ক্রোধ এবং রাগের জন্ম দিতে পারে। কি বললেন তিনি সরাসরি বললেন আওয়ামী লীগের কোনো বেল নাই। একেবারে এইভাবেই বলেছেন, আওয়ামী লীগের কোনো বেল নাই, ওরা তো চোর চুট্টা ছ্যাঁচোরের দল, ওদের কথা ভেবে লাভ নাই। অর্থাৎ আওয়ামী লীগ চোর চুট্টা ছ্যাঁচোরের দল, ওদের বেল নাই। এবং তিনি এটাই বলেছেন, খাঁটি বাংলা ভাষায় বলেন ওদের বেল নাই, ওদের বেল নাই, আসলে ওদের গোনার টাইম নাই, এভাবেই তিনি বলেছেন। এবং খুবই তুচ্ছ তাচ্ছিল্য করেই বলেছেন যে এই মুহূর্তে যে অবস্থা, তাতে আওয়ামী লীগের কোনো বেল নাই, সুদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো বেল তৈরি হওয়ার সম্ভাবনাও তিনি দেখছেন না। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার বিভিন্ন কথাবার্তা এবং অ্যাক্টিভিটিসের কারণে তাকে বিভিন্ন ধরনের যে হুমকি দেয়া হচ্ছে, এমনকি প্রাণনাশেরও হুমকি দেয়া হচ্ছে, সেই ব্যাপারে তিনি কি ভীত, তিনি কি এক ধরনের ভীতিকর পরিবেশে বাস করছেন? সেই প্রশ্নের তিনি উত্তরে যেটা বলার চেষ্টা করেছেন, কারণ আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে ইংল্যান্ড সফরে তাকে যাচ্ছেতাইভাবে অপদস্থ করার চেষ্টা করেছিলেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া অনলাইনেও নাকি তাকে প্রাণনাশের হুমকি টুমকি এগুলো দেওয়া হয়, তিনি নিজেই স্বীকার করেছেন। বলেছেন যে প্রতিনিয়তই দেওয়া হয়, প্রতিটা ইয়েতে এই কমেন্টেই দেখা যায় এই ধরনের কোনো না কোনো কথা আছে, মেসেজ আছে, ফোন আছে, এগুলো দেওয়া হয়, কিন্তু এগুলো আমি কেয়ার করি না। এই জেনজি বড় পুংটারে ভাই, পুংটা বুঝছেন, এমন এমন ছবি টবি সামনে আনে যে মানুষ অবিশ্বাস করবে কোথায়। একটা ছবি দেখাচ্ছি, এনসিপির একদম প্রথম সারির 5 জন নেতা এবং নেত্রী আমরা যারা কেউ দেখলাম। তো এই যে ছবিটা, হাতে বেগুন, আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেল? আসুন দেখি মূল ঘটনা কি। কারণ এই বেগুনও কিন্তু জাতীয় নির্বাচনের একটা প্রতীক। আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে পাওয়ার জন্য এনসিপি নির্বাচন কমিশনের কাছে আবদার করেছিল। তো নির্বাচন কমিশন বলছিল যে এই প্রতীকটা তো সিলেক্টেড যে প্রতীকগুলো আছে সেখানে নাই। আবার এই প্রতীকটা এর আগেও জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের দল, তারা এই প্রতীকটা চেয়েছিলেন, তো তখন তাদেরকে দেয় নাই। এখন যদি এনসিপিরে দেয় তাহলে তো একটা আইনি বাধা আছে, জাতীয় নাগরিক ঐক্য যারা আছেন তারা হয়তো একটা মামলা করতে পারেন। তো সেই জায়গা থেকে এটা এনসিপিও পাবে না, তাদেরকে 50টা প্রতীকের কাছাকাছি দেওয়া হয়েছে। কোনটা কোনটা? তো আমরা যদি দেখি, এখানে প্রতীকের মধ্যে আছে আলমিরা, খাট সে আদায়া, পোলাপেন আবার দুষ্ট বলতেছে যে ওই যে কি একটা আছে না, সারোয়ার তুষার, বলতেছে যে তুষারের কথা বিবেচনায় রেখা খাট প্রতীকটা নিলে ভালো হবে। তারপর আছে উটপাখি, ঘুড়ি, কাপ্পির চশমা, দালান, বেগুন। তো বেগুনের এই ছবিটা, আমি যে ছবিটা দিয়েছি, এটা সম্ভবত এআই দ্বারা জেনারেটেড একটা ছবি, জাস্ট ফর ফান, এরকম একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে।
চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, সবার বিভিন্ন বেলুন আছে, ফুটবলের টব আছে, ফুটবল আছে, ফুলের টব আছে, তারপর আছে সেলাই মেশিন, সোফা, সুটকেস, হেলিকপ্টারও আছে। তো এখন দিন শেষে তারা কোনটা বাছাই করে নিয়েছে? তবে তাদের জন্য পজিটিভ হচ্ছে জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাই যখন বললেন যে যদি ইলেকশন কমিশন মনে করে যে তারা প্রতীক হিসাবে শাপলাকে অন্তর্ভুক্তি করবেন, আর এরপর এই প্রতীকটা যদি জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে দেয়, মানে এনসিপি কে দিয়ে দেয়, তাহলে ওনার কোনো আপত্তি নেই। কেন আপত্তি নেই? ওনার বক্তব্য হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যেহেতু এই দলটা, তখন তো দল ছিল না, বাট এই ছাত্ররাই একটা বড় ধরনের ভূমিকা রাখছে, সো তারা একটা দল করছে, সেই দলটা আবার এই মার্কারা চাচ্ছে। তো যদি নির্বাচন কমিশন এটাকে কানেক্ট করে ওদেরকে দিয়ে দেয়, তাহলে তিনি কোনো মামলায় যাবেন না। তো এইটার পরবর্তী সময় আমরা দেখলাম যে সার্জিসের পক্ষ থেকে আবার জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের প্রতি সন্তুষ্টি বা সুক্রিয়া মেসেজ দেওয়া হয়েছে। তো তার মানে সবকিছু মিলিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে আপনার মানে মোটা দাগে যদি বলতে চাই, তাহলে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে নাকি পাচ্ছে না ডিপেন্ড করছে ইসির উপর। ইসির বক্তব্য যে ভাই আমাদের এখানে 115টা প্রতীক যেগুলো আছে সেগুলো থেকেই এনসিপি কে বাইছা নিতে হবে, আর সেই যদি এখানে নতুন করে কোনো কিছু কানেক্টেড হয় তাহলে সেখান থেকে শাপলা কানেক্টেড হলে সেটা পাবে। আমি নিজে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে একটা প্রতীক আসলে একটা দলের আইডেন্টিফিকেশন অনেক ক্ষেত্রে কাজ করে। তো সেই ক্ষেত্রে এই কাপ, পিডিস, বেগুন, সোফা, কম্বল, খাট, এগুলোর বিপরীতে অনেক ভালো ভালো মার্কা আছে। একটু রুচিবোধ থাকা দরকার আমাদের নির্বাচন কমিশনে যারা কাজ করেন মার্কা সিলেকশনের ব্যাপারে, যে মার্কা আপনারা অনেকগুলো রাইখা দিয়েছেন, কিন্তু সন্তানের মা বেগম জিয়া তার সন্তান, কুলাঙ্গার সন্তান তারেক রহমানের উদ্দেশ্যে বলতেছিল মিডিয়ার সামনে, তৎকালীন সময় 2007 সাল 111-এর সময় তারেক রহমানের এই 2001 থেকে 2006 হাওয়া ভবন, 10 ট্রাক অস্ত্র মামলা, বিরোধী দলের নেত্রীর উপর গ্রেনেড মেরে তাদেরকে হত্যার পরিকল্পনা, এছাড়াও একাধিক অপকর্মের কারণে সেনাবাহিনী তার সেটা ভেঙে দিয়েছিল। সেনাবাহিনী তার সেটা ভেঙে দেবার পর তিনি কিন্তু মুচলেকা দিয়ে দেশ থেকে চলে গেছেন 2007 সালে, এখন 2025 সাল। এবং তিনি যখন যান তিনি বলে গেছেন, খোদ বেগম জিয়া তার ভিডিওতে বললেন যে আমার ছেলে রাজনীতি করবে না, রাজনীতি নিয়ে কোনো প্রকার কথা বলবে না, কোনো প্রকার আলোচনা করবে না, কোনো কিচ্ছু করবে না। কিন্তু এই তারেক রহমান তিনি কি তার কথা রেখেছেন? তিনি কি রাজনীতি নিয়ে কথা বলা বন্ধ করেছেন? তিনি কি বিএনপির পক্ষ নিয়ে কোনো কথা বলছেন না, কোনো ষড়যন্ত্র করছেন না? বেগম জিয়া তিনি কি ভুলে গেছেন তার স্টেটমেন্ট? তাকে কি এই স্টেটমেন্ট স্মরণ করাই দিতে হবে? হঠাৎ করে সেই 2007 সালের পুরনো একটা ভিডিও আমি আপনাদেরকে কেন দেখাইলাম? নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখেন, আপনারা সবসময় আমাকে গালমন্দ করেন, স্বৈরাচারের দোসর, দেশ পলাতক চোর, বাটপার, মোদির দালাল, হিন্দুত্ববাদের দালাল, একাধিক কথা আমাকে আপনারা গালমন্দ করেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি মেনে নিলাম যারা গালমন্দ করেন তারা সবাই বিএনপির সমর্থক কর্মী, জামাতের কিছু আছে, জামাত তো বেজন্মা, এদের নিয়ে কথা বলার কিছু নাই। কিন্তু বিএনপির ভাই বোনেরা, আপনারা তো প্রগতিশীল রাজনীতি করেন, আপনারা মুখে বলেন সবসময় যে আপনারা প্রগতিশীল রাজনীতির ধারক এবং বাহক, আপনারা চর্চা করেন। তো প্রগতিশীল রাজনীতি করে আপনারা কিভাবে আপনাদের চুর, পলাতক, খাম্বাচুরা, তার সে পালিয়ে গেছে সে দেশের বাইরে, তারপর মানে বিষয়টা আপনারা আড়ালে রেখে আপনারা আমাদেরকে চুর, বাটপার, পলাতক বলেন? আমরা তো ভাই পালাইছি 1 বছর হয়েছে, আপনারা তো 17 বছর পলাতক আপনাদের পিতা তারেক রহমান, এবং মুচলেকা দিয়ে গেছে রাজনীতি করতে পারবে না। তাহলে বিদেশ থেকে বসে ইমো কলে কিভাবে রাজনীতি করে, কিভাবে ভিডিও স্টেটমেন্ট দেয়? লজ্জা লাগে না ভাই? আগে নিজেদের দিকে তাকান না ভাই। আমাদেরকে গালমন্দ করেন, ওয়েলকাম, কোনো সমস্যা নাই, বাট নিজেদের খুমা, নিজেদের চেহারার দিকে একবার তাকান না ভাই। আপনাদের নেত্রী স্টেটমেন্ট দিচ্ছে তার ছেলেকে পিটিয়ে হাগুর ভেঙে ফেলেছে সেনাবাহিনী মুচলেকার মাধ্যমে। মাল্টি ডাইমেনশনাল মেথডে পুরো রাজনীতি নিয়ন্ত্রণে নিচ্ছে জামাত ইসলামী। বিএনপির জন্য কোনো স্পেস থাকছে না। বিএনপি এমনি এতিম, গরিব, মিসকিন, খয়রাতি, এদের কিচ্ছু নাই, এদের কোনো পলিটিক্যাল ক্যাপিটাল নাই, জনগণের সামনে কি নিয়ে দাঁড়াবে কিচ্ছু নাই। এখানে আমি পলিটিক্যাল এতিম, পলিটিক্যাল খয়রাতি এই কথা বলছি, টাকা পয়সার খয়রাতি এই কথা কিন্তু আমি বলিনি। দর্শক, জামাত ইসলামী কত ডাইমেনশনে যে খেলছে এটা বিএনপির মাথায় ঢুকবে না, ওদের মাথায় তো এলেম নাই। আর হতাশ কিংবা ব্যর্থতার মধ্যে এমনিতেও স্বাভাবিক এলেম কাজ করে না। তো দর্শক, বিএনপির সামনে পুরোটা হতাশা। আর এক্ষেত্রে জামাত ইসলামী মাল্টি ডাইমেনশনাল মেথডে খেলছে। জামাত ইসলামী যে কতটা লেয়ারে পলিটিক্স করছে আপনি চিন্তা করতে পারবেন না, এটা বিএনপির মাথায় ঢুকবেই না। ওরা জামাত ইসলামী বলে যা দেখে, জামাত ইসলামী হিসেবে যা দেখে ওরা আতঙ্কিত। জামাত ইসলামী এর চাইতে কয়েক গুণ বেশি। ওরা চোখে দেখে না এই জামাত যে কি, মানে অদৃশ্য জামাত, যেটাকে অনেকে গুপ্ত বলে মজা পায়, পান আপনি যা বলেন, এটা জানলে ওরা হার্ট ফিল করবে। হাসিনার মতো লোক, হাসিনার সামনে বিএনপি শিশু,
কিচ্ছু না। হাসিনার রাজনীতির সামনে বিএনপি, খালেদা জিয়া এরা কোনো রাজনীতিবিদই না হাসিনার সামনে, বিশেষ করে বাটপাড়ির দিক থেকে। খালেদা জিয়া ভদ্র আদর্শবান নারী, কিন্তু 2 নম্বরই ধান্দাবাজি, কৌশল, এগুলো হাসিনার সামনে কিছু না। হাসিনার মতো এত মহা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মী বা এনসিপির যে দলের যে একটা হতাশ অবস্থা এইসব দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।